স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 2 যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে অর্থাৎ লাইট, এটা নিয়ে আলোচনা করছি। এর আগে আমি হিটটা করিয়ে দিয়েছি, আর তারও আগে আমি অনেকগুলো তোমাদের শেষের দিকে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে ওগুলো আলোচনা করেছি। আর সাথে দরকারি যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হয় সেগুলোও আমি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো সবাই দেখেছো। যদি না দেখে থাকো আমার চ্যানেলেই দেখবে, প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে দেখো, কারণ ওগুলোর বাইরে কোনো কিছু আসবে না। আর আমি ভালো করে পয়েন্ট ওয়াইজ সব কটা টপিক নিয়ে আলোচনা বুঝিয়েও দিয়েছি। তো চলো আজকে লাইটটা শুরু করা যাক। দেখো বলেছে যে এই যে উপরে যে প্যারাটা, এটা তোমরা একটু পড়ে নিও, এখানে একটু গল্পের মতনই বলা রয়েছে, আমি সেটা আর পড়ে সময় নষ্ট করছি না। ঠিক আছে, তো দেখো এবার আমাদের এখানে এই সেকেন্ড পেজটা থেকে যেটাতে তোমাদের আসতে পারে যে ডিফারেন্স বিটুইন লুমিনাস অ্যান্ড নন লুমিনাস অবজেক্টস। তো তখন তোমাদের ডিফারেন্স মানে কলাম করে লিখতে হবে। একটা লেফট দিকে লিখবে লুমিনাস অবজেক্টস আর রাইটে লিখবে নন লুমিনাস অবজেক্টস। লুমিনাস অবজেক্টস কথাটার অর্থ কি না, তোমরা দেখো নামটা শুনেই বুঝতে পারছো, লুমিনাস মানে জ্বলা, তাই তো। তার মানে কি, যেই সমস্ত বস্তুর নিজস্ব লাইট রয়েছে সেগুলো, মানে যেগুলো নিজেরা লাইট এমিট করতে পারে তাদেরকেই বলা হয় সোর্স অফ লাইট, মানে যেখান থেকে আমরা লাইট পাই, বা সেগুলোকেই বলা হয় লুমিনাস অবজেক্টস, যেরকম সান, স্টার্স, ফায়ারফ্লাই এটসেট্রা। আর যে সমস্ত বস্তুরা নিজেরা লাইট এমিট করতে পারে না বা লাইট দিতে পারে না তাদেরকেই বলা হয় নন লুমিনাস অবজেক্ট, যেরকম আছে হচ্ছে ব্রিক্স, উড, স্টোন এটসেট্রা। তাহলে এটা দেখো খুবই ইজি, একদম তোমাদের হয়ে গেল। এবার দেখো বলেছে যে যখন যেখান থেকে লাইটের সোর্সটা আমরা পাচ্ছি সেটার সাইজটা যদি খুব স্মল হয় সেটাকে আমরা বলি কি না পয়েন্ট সোর্স। তাহলে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ পয়েন্ট সোর্স বা হোয়াট ডু ইউ মিন বাই পয়েন্ট সোর্স, আশা করি তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তো দেখো বলেছে যে একটা যদি কার্ডবোর্ড কালো রঙের, তার মধ্যে যদি একটা ছোট্ট হোল করা হয় পিন দিয়ে, আর সেটাকে যদি একটা টর্চের সামনে রাখা হয়, তো দেখা যাবে যে যখন আলোটা টর্চের মধ্য থেকে পাস করছে তখন দ্য হোল মে বি কনসিডার টু বি পয়েন্ট সোর্স। তখন হোলটাকে আমরা কনসিডার করতে পারি যে এটা হচ্ছে পয়েন্ট সোর্স। তাহলে দেখো বলেছে এই যে টাইপ অফ পয়েন্ট সোর্সটা, এটা আসলে একটা কালেকশন অফ নাম্বার অফ জিওমেট্রিক্যাল পয়েন্টস, মানে অনেকগুলো জিওমেট্রিক্যাল পয়েন্ট মিলিয়ে এই পয়েন্ট সোর্সটা। তাই জন্য দ্য হোল ইন দ্য কার্ডবোর্ড ইজ নট আ পয়েন্ট সোর্স ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড। মানে দেখো পয়েন্ট সোর্স কথাটার আমরা মনে করি যে পয়েন্ট সোর্স মানে একটা পয়েন্ট থেকে একটাই সোর্স আসবে লাইটের, কিন্তু দেখো ছবিটাতে যখন একটা এই পিনের যে হোলটা থেকে টর্চের আলোটাকে দেওয়া হচ্ছে, পাস করানো হচ্ছে, তখন দেখো অনেকগুলো লাইটের এরকম রে বেরোচ্ছে। তাহলে ওটা কি পয়েন্ট সোর্স আসল মানেটা দাঁড়ালো না, সেটাই বলেছে। তো দেখো বলেছে যে দ্য লুমিনাস অবজেক্ট আর সোর্স অফ লাইট, মানে যেখান থেকে আমরা লাইট পাই। আর নন লুমিনাস অবজেক্ট হচ্ছে গিয়ে অ্যাক্ট করতে পারে মাঝে মাঝে যে লুমিনাস সোর্সের মতন। তো এবার দেখো তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হলো যে হোয়েন ডাজ আর নন লুমিনাস অবজেক্ট অ্যাক্ট লাইক আ লুমিনাস অবজেক্ট। ঠিক আছে, তো তখন তোমাদের এই যে নাম্বার 4 দেখো ব্র্যাকেট করেছি যেটা, এই অ্যান্সারটা লিখতে হবে কি না একটা নন লুমিনাস বস্তু তখন অ্যাক্ট করে লুমিনাস বস্তুর মতন যখন সেটা রিফ্লেক্ট করে লাইট কামিং ফ্রম আ লুমিনাস অবজেক্ট। যেরকম দেখো আমাদের মুনের তো নিজস্ব লাইট নেই, সে কার আলোটা রিফ্লেক্ট করছে, সানলাইটের। তাহলে আমরা মুনকে বলতে পারি একটা এক্সাম্পল নন লুমিনাস অবজেক্ট যেটা কিনা অ্যাক্ট করছে লাইক আ লুমিনাস অবজেক্ট। ঠিক আছে, দেখো বলেছে একটা স্টিলের প্লেটও আমাদের নন লুমিনাস অবজেক্ট, কিন্তু সেটা যখন সূর্যের আলো রিফ্লেক্ট করে একটা সোর্স অফ লাইটের মতন কাজ করে। হলো এটুকু। নেক্সট আসতে পারে তোমাদের ডিফাইন এক্সটেন্ডেড লুমিনাস সোর্স। মানে এক্সটেন্ডেড লুমিনাস সোর্স কি না, যখন সাইজ অফ আ লুমিনাস সোর্স বড় হবে পয়েন্ট সোর্সের থেকে তখন সেটাকে বলা হবে এক্সটেন্ডেড লুমিনাস সোর্স। যেরকম দেখো সান, টর্চ, ইলেকট্রিক বাল্ব এগুলো। ঠিক আছে, এবার দেখো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, দুটো ডিফারেন্সও আসতে পারে, আবার এমনিও জিজ্ঞাসা করতে পারে যে ট্রান্সপারেন্ট অবজেক্টস, হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সপারেন্ট অবজেক্টস, বা ডিফারেন্স বিটুইন ট্রান্সপারেন্ট অবজেক্ট বা ট্রান্সপারেন্ট মিডিয়া অ্যান্ড ওপেক মিডিয়া। তো দেখো বলেছে ট্রান্সপারেন্ট অবজেক্ট তোমরা তো সবাই জানো, যেরকম এয়ার, ট্রান্সপারেন্ট গ্লাস, ওয়াটার এটসেট্রা, এদেরকে বলা হয় ট্রান্সপারেন্ট অবজেক্ট। আবার উড,
ওয়াল, আয়রন, এগুলো হচ্ছে যেখান থেকে লাইট পাস করে না, সেগুলো হচ্ছে কি ওপেক অবজেক্টস। তার মানে যেগুলোর থেকে লাইট পাস করে সেগুলো ট্রান্সপারেন্ট, আর যেগুলো থেকে লাইট পাস করে না সেই সমস্ত বস্তুগুলোই হলো ওপেক, তাই তো। এবার দেখো তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ট্রান্সপারেন্ট আর ওপেক তো বুঝলাম, কিন্তু ট্রান্সলুসেন্ট মিডিয়া কি বা ট্রান্সলুসেন্ট অবজেক্টস কি? তো তখন দেখো অ্যান্সারটা কিভাবে লিখবো না, বলেছে যে দো লাইট ক্যান ট্রাভেল থ্রু গ্রাউন্ড গ্লাস, ফগ, ট্রেসিং পেপার এটসেট্রা। মানে গ্রাউন্ড গ্লাস মানে এই যে দেখো ছবিটা দিয়েছে এরকম, ফগ মানে কুয়াশার মধ্যে থেকেও লাইট পাস করতে পারে, এমনকি ট্রেসিং পেপার তোমরা সবাই দেখেছো সেটার থেকেও লাইট পাস করতে পারে, কিন্তু ট্রাভেল করতে পারলেও পাস ভালো করে করতে পারে না এই সমস্ত বস্তুর মাধ্যম দিয়ে। তো এই সমস্ত বস্তুকে কি বলা হয়? ট্রান্সলুসেন্ট মিডিয়া বা ট্রান্সলুসেন্ট অবজেক্টস। মানে দোজ অবজেক্টস হুইচ অ্যালাউ লাইট টু পাস থ্রু দেম থ্রু, মানে সাম হোয়াট এক্সটেন্ট অবধি, ঠিক আছে, মানে কিছুটা অবধি, পুরোপুরি ভালো করে নয়। এবার দেখো তোমাদের একটা এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চলেই আসতে পারে যে লাইট ক্যান প্রোপাগেট মানে ছড়ায় ড্যাশ এনি মিডিয়াম। মানে লাইটের কি কোনো মিডিয়াম দরকার হয় ছড়ানোর, যে এয়ারের মধ্যে থেকেই ছড়াতে পারে বা ওয়াটার, এরকম কি কোনো ব্যাপার আছে? তো অ্যান্সারটা হবে না, উইদাউট, মানে কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। লাইট ক্যান ইভেন পাস থ্রু ভ্যাকিউম, ঠিক আছে। তো দেখো বলেছে ওটাই যে দেয়ার ইজ ভার্চুয়ালি নো মিডিয়াম ইন আ ভাস্ট রিজিয়ন বিটুইন আর্থ অ্যান্ড সান। দেখো আমাদের আর্থ আর সানের মধ্যে কি কোনো মিডিয়াম আছে? তোমরা হয়তো ভাবতে পারো এয়ার রয়েছে, তো বলি যে এয়ার কিন্তু থাকে না, এটা কিন্তু ভুল ধারণা, কারণ ওটা হচ্ছে স্পেস, ওখানে আমাদের অ্যাটমসফিয়ার বা এয়ার প্রেজেন্ট নেই। তাহলে দেখো তা সত্ত্বেও তো আমাদের আর্থে প্রত্যেক দিন সূর্যের থেকে লাইট আসছে। তো এখান থেকে আমরা কি প্রুফ বা প্রমাণ করতে পারি যে লাইটের কোনো রকম মিডিয়াম লাগে না পৌঁছতে বা ছড়াতে। এবার আসছে রেক্টিলিনিয়ার মোশন অফ লাইট। রেক্টিলিনিয়ার কথাটার অর্থ কী? মানে যেটা লাইটের মোশনটা যেটা স্ট্রেট লাইনে পাস করছে। তো দেখো এবার বলছে, এগুলো তোমরা পড়ে নেবে অবশ্যই নিজেরা। একটা প্রপার্টি বলে রাখি লাইটের, এটা তোমাদের কোয়েশ্চেনও আসতে পারে যে রাইট ওয়ান প্রপার্টি অফ লাইট, তখন অ্যান্সারটা কী দেবে যে লাইট মুভস অ্যালং আ স্ট্রেট লাইন, মানে স্ট্রেট লাইন দিয়ে লাইট পাস হয়, ঠিক আছে। তো দেখো বলেছে যে আমরা জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম দিয়ে বুঝবো লাইটের বিহেভিয়ার আর প্রেজেন্ট করব একটা স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যারো দিয়ে। তো লাইট রের ডেফিনেশনটা কি না, একটা লাইট রে যার ডাইরেকশনাল অ্যারো রয়েছে, যেটাকে রিপ্রেজেন্ট করছে পাথ অফ লাইট, সেটাকেই বলা হয় লাইট রে। তো লাইট রে আসলে একটা সিঙ্গেল রে অফ লাইট কখনো আমাদের এক্সিস্ট করে না, তাই তো আমরা কি কখনো ধরো যেখান থেকে লাইট আসছে সেখান থেকে কি কখনো আমাদের সিঙ্গেল কোনো রে অফ লাইট আসে না, কখনো অনেকগুলো মাল্টিপল হয়। এক্ষুনি আমরা একটু আগে টর্চের এক্সাম্পলটা দেখলাম, যেটা একটা ছোট্ট হোল পিন দিয়ে করা, সেখান থেকেও তো পয়েন্ট সোর্স আমরা বলি ঠিকই, কিন্তু একটা তো রে আসে না, এক্ষুনি ছবিতে দেখলাম। তো ওইটুকু যদি হোল থেকে এতগুলো রে আসতে পারে, তাহলে নর্মাল তোমরা ভাবো যে নর্মাল যেখান থেকে আমরা লাইটগুলো পাচ্ছি, মানে টিউবলাইট বলো বা সূর্যের আলো বলো, সেখান থেকে প্রচুর রে অফ লাইট থাকবে। তো এবার দেখো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই বিম অফ লাইট। তো অ্যান্সারটা দেখো লেখা রয়েছে আ কালেকশন অফ রাইট রেস ফর্ম আ বিম অফ লাইট। মানে অনেকগুলো রাইট রে মিলিয়ে কালেকশন হয়ে বিম অফ লাইট ফর্ম করে। তাহলে বিম অফ লাইট কত রকম যদি জিজ্ঞাসা করে, অ্যান্সারটা হবে 3 রকম। কি কি? নাম্বার 1 প্যারালাল বিম অফ লাইট। দেখো সবকটা প্যারালাল রয়েছে, তোমরা ম্যাথসে পড়েছো প্যারালাল লাইন্স নেভার মিট, তো একদম স্ট্রেট সবকটার সাথে সবকটা, কোনোটার সাথে কোনোটার কানেকশান নেই। দেন আসছে ডাইভারজেন্ট। ডাইভার্জ কথাটার মানে কি, একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো দেখো এটা দেখলে বুঝতে পারছো ডাইভার্জ হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট থেকে বিভিন্ন রেতে ভাগ হয়ে যাচ্ছে। নেক্সট আসছে কনভার্জেন্ট বিম অফ লাইট, যেটা কিনা জাস্ট রিভার্স বা অপোজিট অফ ডাইভারজেন্ট। মানে ডাইভার্জ যদি একটার থেকে ছড়ায় অনেকগুলোতে, তাহলে কনভার্জ কথাটার মানে কি অনেকগুলো থেকে আসছে একটা পয়েন্টে। দেখো ছবিটাতে বুঝতে পারবে ভালো করে। তো নর্মাল তোমরা এটা এভাবে মনে রাখতে পারো যে ডিটা কীরকম হয় না, দেখো ডি এর শেপের মতনই অনেকটা ডায়াগ্রামটা, আবার সি এর শেপের মতনই অনেকটা কনভার্জেন্টটা। তো এইভাবে তোমরা একটা মনে রাখার জন্য পড়তে পারো।
নেক্সট এবার আসছে আমরা আর পেনাম্বরা। তো অবশ্যই এক্সপেরিমেন্টটা নিজেরা পড়ে নেবে। তো দেখো এখান থেকে আমি মেন যেগুলো মানে আছে সেখানটা বলে দিচ্ছি, কারণ লাইন বাই লাইন তো এতগুলো সম্ভব নয়, তাও আমি যতটা সম্ভব তোমাদের করিয়ে দিই। তো দেখো বলেছে দ্য ডার্কার পোর্শনটাকে বলা হয় সবসময় আমরা, মনে রাখবে। আর পার্শিয়ালি ডার্ক মানে পুরোপুরি ডার্ক নয়, মোটামুটি ডার্ক, সেটাকে বলা হয় পেনাম্বরা। তো এবার বলেছে যখন আমি আমার হাতটাকে দেওয়ালের দিকে আস্তে আস্তে এগোবো, দেখবো কি না সাইজ অফ শ্যাডোটা কমে যাচ্ছে। এটা তোমরা করে দেখতে পারো। তো যখন দেখবে পামটা হাত খুব ক্লোজ রয়েছে দেওয়ালের, তখন পেনাম্বরাটা ডিসঅ্যাপিয়ার্স, মানে হালকা যে ছাওয়াগুলো চারপাশ দিয়ে দেখা যেত সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর দেখা যায় না, শুধুমাত্র আমরা মানে ডার্কটাই দেখা যায়। আবার যখন হাতটাকে আস্তে আস্তে দেওয়ালের থেকে দূরে নেওয়া হয় তখন পেনাম্বরাটা বাড়তে থাকে আর আমরাটা কমতে থাকবে, দেখবে তখন শ্যাডোটা ডার্কনেসটা কমে যায়। তো সেটা হচ্ছে আমরাটা কমে যাচ্ছে, পেনাম্বরাটা বেড়ে যাচ্ছে। এবার দেখো বলেছে যে যখন, এটা মনে রাখবে অবশ্যই, যে যখন সোর্স অফ লাইটটা লার্জ হবে, ঠিক আছে, মানে যেখান থেকে আলোটা আসছে সেটা যদি বেশি হয়, বড় হয়, তখন কি হবে, বোথ আমরা আর পেনাম্বরা ফর্ম হবে। আর যখন পয়েন্ট সোর্স নিই তখন আমরাটাই শুধু ফর্ম হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেন একটা আসতেই পারে, বা এমসিকিউ তোমাদের যেগুলো আসে। এবার দেখো তোমাদের এখানে অনেকগুলো এক্সাম্পল বলেছে, এগুলো তোমরা পড়ে নেবে অবশ্যই। এবার আসছে দেখো, এটা মনে রাখবে যে শ্যাডো আর আমরাটা ফর্ম হচ্ছে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটের জন্য, ঠিক আছে। আর পেনাম্বরাটা ফর্ম হচ্ছে যেহেতু সোর্সটা ছড়ানো ওয়াইড, এখানেও রেক্টিলিনিয়ার মোশনটা রেসপন্সিবল। এবার দেখো এটা তোমরা মনে রাখবে, এখান থেকে এই কনক্লুশন বা ইনফারেন্সটা কি বলেছে না, যত ফ্লেমটাকে রিমুভ করবো, দ্য ফার্দার দ্য ফ্লেম ইজ রিমুভড ফ্রম দ্য হোল থেকে যতটা দূরে নিয়ে যাওয়া হবে তত শর্ট হবে অপটিক্যাল ইমপ্রেশন যেটা দেওয়ালে পড়বে। আর যত ফ্লেমের কাছাকাছি হবে হোলটার, তত বেশি অপটিক্যাল ইমেজটা বড় করে ফর্ম হবে, ঠিক আছে। আর বলেছে কনস্ট্যান্ট রাখলে ইমপ্রেশনটা বড় হবে। যদি বলেছে যে যদি ডিস্টেন্স বিটুইন ফ্লেম আর হোলটা কনস্ট্যান্ট থাকে, মানে আলোটা আর যে হোলটা সেটা যদি কনস্ট্যান্ট থাকে, যদি ইনক্রিজ বিটুইন হোল আর স্ক্রিনটা বাড়ানো হয়, মানে যেটা কি না লেন্থ অফ ক্যামেরা, দেখো নিচে এইটা চওড়া হয়ে গেছে লেন্থ অফ ক্যামেরাটা, তখন অপটিক্যাল ইমপ্রেশনটা বড় হয়ে যাবে। আবার যদি ডিস্টেন্স বিটুইন হোল আর স্ক্রিনটা কমানো হয় তখন অপটিক্যাল ইমপ্রেশনটা কমে যাবে। তো বলেছে ইফ দ্য হোল ইজ বিগ ইট অ্যাক্টস লাইক আ কালেকশন অফ মাল্টিটিউড অফ স্মল হোল, সেটা তো অবশ্যই, মানে যখন হোলটা বড় হবে তো অনেকগুলো ছোট হোলের একসাথে যেরকম হয় সেরকমই অ্যাক্ট হবে। এবার দেখো, এবার এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কি বলেছে না যত স্মল হবে হোলটা তত ড্যাশ দ্য অপটিক্যাল ইমপ্রেশন, অ্যান্সারটা হবে ফাইনার, মানে তত ভালো হবে অপটিক্যাল ইমপ্রেশনটা। আরেকটা এবার কোয়েশ্চেন তোমাদের আসতেই পারে যে ইজ আ ট্রু অপটিক্যাল ইমেজ ফর্মড ইন আ পিনহোল ক্যামেরা, তখন অ্যান্সারটা হবে নো, আ ট্রু অপটিক্যাল ইমেজ ইজ নট ফর্মড ইন আ পিনহোল ক্যামেরা। শুধুমাত্র অপটিক্যাল ইমপ্রেশনটাই পড়ে অবজেক্টের, কিন্তু ট্রু অপটিক্যাল ইমেজটা তৈরি হয় না। এবার দেখো তোমাদের মেন আসছে এই চ্যাপ্টারের আরেকটা পয়েন্ট, কি না রিফ্লেকশন অফ লাইট। তো দেখো এবার রিফ্লেকশন অফ লাইট যদি জিজ্ঞাসা করে যে ডিফাইন রিফ্লেকশন অফ লাইট বা হোয়াট ডু ইউ মিন বাই রিফ্লেকশন অফ লাইট, তো অ্যান্সারটা কী লিখবে, এই যে সার্চ থেকে ব্র্যাকেট করা হয়েছে কিন্তু কখনো অ্যান্সার সার্চ দিয়ে স্টার্ট করতে নেই, তো তোমরা এভাবে স্টার্ট করবে, অকারেন্স অফ বাউন্সিং ব্যাক অফ লাইট আফটার ফলিং অন দ্য মিরর ইজ নোন অ্যাজ রিফ্লেকশন অফ লাইট। মানে যখন কোনো মিররের উপর কোনো লাইট পড়ে সেটা যখন বাউন্স ব্যাক হয়ে রিফ্লেক্ট করে সেটাকেই বলা হয় রিফ্লেকশন অফ লাইট। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, যখন দেখো এই যে এই ছবিটা লক্ষ্য করো, এ বিটা ফলো করো, বি যে রে অফ লাইটটা রয়েছে এটা যখন পড়ছে মিরর XY এর উপরে,
যখন বাউন্স ব্যাক বা রিফ্লেক্ট হয়ে বেরোচ্ছে তখন কিভাবে বেরোচ্ছে না বিসি হয়ে বেরোচ্ছে, মানে দেখো একদম যেভাবে পড়ছে সেভাবেই রিফ্লেক্ট হচ্ছে। অ্যাঙ্গেলটা দেখো দুটো সমান মিররের সাথে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করো এখন থেকেই, কারণ এরপরে এটা নিয়েই আছে। ঠিক আছে, এখানে এটাই বলেছে কেয়ারফুল অবজারভেশন বলবে কি না রে অফ লাইট ফলিং অন দ্য মিরর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, এটা বেরোবেও অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি আফটার রিফ্লেকশন। এবার হচ্ছে তোমাদের এই যে এই ডায়াগ্রামটা খুব ভালো করে পড়বে আর দেখবে আর প্র্যাকটিস করবে, কারণ এটা থেকে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসার চান্সও রয়েছে আর আসবেও। তো দেখো এখানে ভালো করে এক্স ওয়াইটা হচ্ছে মিরর, তাই তো? দেখো এক্স ওয়াইটা বলেছে দ্য লাইন সেগমেন্ট এক্স ওয়াই রিপ্রেজেন্টিং দ্য পজিশন অফ দ্য মিররটাকেই বলা হয় কি রিফ্লেক্টর। তাহলে তোমাদের এটা কিন্তু জিজ্ঞাসা করতেই পারে, এরকম হয়তো ছবিটা দিয়েও জিজ্ঞাসা করতে পারে যে এক্স ওয়াইটা কী, তখন তোমরা বলবে এটা হচ্ছে রিফ্লেক্টর, মিরর কিন্তু বলবে না, কারণ সবসময় যে মিররই রিফ্লেক্টর হয় এমন নয়, মিররের জায়গায় আমরা অনেক কিছুই ইউজ করতে পারি যেটার রিফ্লেক্টর প্রপার্টি রয়েছে। যাই হোক, নেক্সট দেখো এবার তোমাদের রয়েছে এ বি, যেটা একটু আগে বলছিলাম। তো এ বিটা কী না, এ বিটা হচ্ছে ইনসিডেন্ট রে। কী রে? ইনসিডেন্ট রে, মানে যে রে অফ লাইটটা ফলিং অন দ্য মিরর, ফল করছে মিররের উপরে, সেটাই হচ্ছে ইনসিডেন্ট রে। এই ডেফিনেশনটাও অবশ্যই পড়ে নেবে। নেক্সট দেখো বলেছে রিফ্লেক্টেড রে কি না বিসি। তা বিসিটা কি না রে অফ লাইট দ্যাট বাউন্সেস ব্যাক ফ্রম দ্য মিরর, যেটা মিরর থেকে বাউন্স ব্যাক হয়ে যে রে অফ লাইটটা চলে যাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড রে। হয়ে গেল তাহলে এটা। তো নেক্সট দেখো এবার বলেছে পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স কোনটা বলছে না বিকে বলছে। তো বিটা দেখো, পয়েন্ট অফ ইনসিডেন্স মানে the point of at which the incident ray of light that touches the mirror is known as point of incidence, মানে যে পয়েন্টে ইনসিডেন্ট রেটা টাচ করছে মিররের উপরে সেটাই পয়েন্ট অফ ইনসিডেন্স হয়ে গেল। তো এগুলো কিন্তু তোমাদের এখান থেকে ডেফিনেশনও আসতে পারে, এই এক একটার ডেফিনেশন। তখন তোমরা কিন্তু এই এ বি বি সি এগুলো লিখবে না, জাস্ট নর্মাল ডেফিনেশন দেবে। আর তোমাদের যদি বড় কোয়েশ্চেন আসে এটা নিয়ে, তখন অবশ্যই এটা লিখে মানে একে দেন লিখবে সব কটা পয়েন্ট ওয়াইজ। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, আমি বারবার করে বলছি। নেক্সট দেখো এবার বলেছে তোমাদের নর্মাল কি, এটাও খুব ইম্পর্টেন্ট। নর্মাল মানে দেখো ডিবি, ফলো করো ডিবি বা তোমরা বলতে পারো বিডি। তো বিডিটা কি না দেখো দ্য লাইন সেগমেন্ট হুইচ ইজ ড্রন পারপেন্ডিকুলার। দেখো পারপেন্ডিকুলার মানে একদম 90 ডিগ্রি, তোমরা ম্যাথসে পড়েছো। তো দেখো ডিবি ইজ পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই, মানে ডিবি ওয়াইটা দেখো 90 ডিগ্রি, বা তোমরা বলতে পারো ডিবি এক্সটাও 90 ডিগ্রি। তো দ্য পারপেন্ডিকুলার যেটা ড্র করা হচ্ছে কোথায়, টু দ্য রিফ্লেক্টর অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, এটাকেই বলা হয় নর্মাল। হলো। এবার আসছে আর একটা নেক্সট ইম্পর্টেন্ট, যেটা কিনা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আমরা এক্ষুনি একটা পড়লাম ইনসিডেন্ট রে, ঠিক আছে, ওটা কিন্তু ইনসিডেন্স নয়, কথাটা মনে রেখো, ইনসিডেন্ট রে। আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো এটা কি, এটার সাথে আগেরটার কি তফাৎ না দেখো, যে অ্যাঙ্গেলটা নর্মাল আর ইনসিডেন্ট রের মাঝখানে রয়েছে সেটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। বোঝা গেল? তাহলে কি পড়লাম এক্ষুনি, যে দেখো এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা তোমাদের আঁকা রয়েছে, ফলো করো, অ্যাঙ্গেল এ বিটি, অ্যাঙ্গেল এ বিটি হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে যে অ্যাঙ্গেলটা নর্মাল ডিপি আর ইনসিডেন্ট রে এ বির মধ্যে রয়েছে। তো এটাই হয়ে গেল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, এখানে দেখো বলেছে অ্যাঙ্গেল এ বি ডিটাই হচ্ছে আই দিয়ে ডিনোট করা হয়েছে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত ডিগ্রি না 30 ডিগ্রি। কেন বলো তো? কারণ দেখো আমরা একটু আগেই দেখলাম যে অ্যাঙ্গেল এ বি এক্সটা কত 60 ডিগ্রি। তাহলে দেখো যদি এক্স বি ডিটা 90 ডিগ্রি হয়, তাহলে 90 মাইনাস 60 করলে কত পড়ে থাকে 30, তাহলে এ বি ডিটা 30 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি অ্যাঙ্গেল বিটুইন নর্মাল আর রিফ্লেক্টেড রে, যেটা কিনা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলা হয়, সেটাও 30 ডিগ্রি হবে, কারণ এ দুটো একই হয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যেটা হয় সেটাই হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এখান থেকে আমরা কনক্লুড করতে পারছি।
দেখো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাও ঠিক সেম 30 ডিগ্রি হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা কোনটা? না দ্য অ্যাঙ্গেল বিটুইন নর্মাল আর রিফ্লেক্টেড রে, যেটার ওটা ছিল ইনসিডেন্ট রে, এটাই হয়ে যাবে সেটা রিফ্লেক্টেড রে, নামটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাও 30 ডিগ্রি। তো দেখো এটা হচ্ছে গিয়ে এবার আসছে খুবই খুব খুব ইম্পর্ট্যান্ট 2 লজ অফ রিফ্লেকশন। কি একটা হচ্ছে এক্ষুনি পড়লাম যেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটো ইকুয়াল, এটা হলো একটা ল অফ রিফ্লেকশন। নেক্সট ল অফ রিফ্লেকশনটা কি না দ্য ইনসিডেন্ট রে, মানে যেটা এক্ষুনি পড়লাম ইনসিডেন্ট রে, দেখো ছবিতে এবি, তারপর বলেছে কি দ্য রিফ্লেক্টেড রে, যেটা কিনা হচ্ছে বিসি, আর হচ্ছে গিয়ে কি বলেছে অ্যান্ড দ্য নর্মাল অন দ্য রিফ্লেক্টর, এই যে নর্মালটা কি বিডি, অন দ্য রিফ্লেক্টর হচ্ছে এক্স ওয়াই, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, কোথায় না যেখানে পড়ছে ইনসিডেন্ট রেচা, যেটা কোথায় পয়েন্টটা বি। এইগুলো হচ্ছে গিয়ে এই তিনটে কি পড়লাম, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল, এই তিনটে কোথায় হচ্ছে না মাস্ট লাই অন দ্য সেম প্লেন। দেখো তিনটে সেম প্লেনের উপরেই পড়েছে এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে আরেকটা ল অফ রিফ্লেকশন হয়ে গেল। তো এবার তোমাদের আরেকটা আসতে পারে কোয়েশ্চেন যে ডিফারেন্স বিটুইন রেগুলার রিফ্লেকশন অফ লাইট আর ডিফিউজ রিফ্লেকশন অফ লাইট, বা এক একটা করেও আলাদা আলাদা কোয়েশ্চেন আসতে পারে। তো রেগুলার রিফ্লেকশন অফ লাইট কথাটার শুনেই বুঝতে পারছো যে যখন রিফ্লেকশনটা অকার হয় পলিশড সারফেসের উপরে, মানে পালিশ করা সারফেসের উপরে যখন রিফ্লেকশন হয়, যেরকম প্লেন মিররের উপরে, সেটা হচ্ছে গিয়ে রিফ্লেকশন অন, সেটাই হচ্ছে রেগুলার রিফ্লেকশন অফ লাইট। যেরকম এক্সাম্পল রিফ্লেকশন অন আ পলিশড স্টিল পোল, স্টিলের যে বাটি থাকে সেটাতে যখন পালিশ করা হয়, প্রথম নতুন কেনা যায়, দেখবে ওখানে রেগুলার রিফ্লেকশন অফ লাইট হয়। আর বলেছে যখন রিফ্লেকশন অকার্স ফ্রম আনইভেন সারফেসেস, মানে উবড়ো খেবড়ো রাফ সারফেস, তো সেটাকেই বলা হয় ডিফিউজ রিফ্লেকশন অফ লাইট, ঠিক ওটার উল্টোটা। যেরকম এক্সাম্পল হচ্ছে রিফ্লেকশন ফ্রম দেওয়াল, গাছ, সয়েল, স্ক্রিন অফ সিনেমা হল, এগুলো। তো হলো এটুকু। নেক্সট দেখো এবার কি বলেছে, দ্য রিফ্লেকশন ফ্রম এনি স্মুথ সারফেস ইজ রেগুলার রিফ্লেকশন অফ লাইট। দেখো আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্মুথ সারফেসের উপরে যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন অফ লাইট। দ্য রিফ্লেকশন ফ্রম প্লেন মিরর অর কার্ভড মিরর এক্সাম্পল হচ্ছে রেগুলার রিফ্লেকশনের। আর ডিফিউজ রিফ্লেকশনে কি দেখছি না যখন প্যারালাল রে অফ লাইট ফল করছে রাফ সারফেসের উপরে, রিফ্লেক্টেড রেটা প্যারালাল থাকে না রিফ্লেকশনের পরে, তারা অন্যান্য ডিরেকশানে ট্রাভেল করে। কিন্তু তোমরা এটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কি না বাট ইন বোথ কেসেস ইচ রে অফ লাইট, মানে ডিফিউজেও আর রেগুলারেও দুটোতেই যে রে অফ লাইটগুলো ওবে করে, কিন্তু দুটো লস অফ রিফ্লেকশন কিন্তু ওবে করে, মানে ফলো করে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। নেক্সট আসছে রিফ্র্যাকশন অফ লাইট। তো এতক্ষণ আমরা কি পড়ছিলাম, রিফ্লেকশন, আর এটা কি রিফ্র্যাকশন, দুটো কিন্তু আলাদা, আর দুটো কিন্তু তোমরা কনফিউজ হবে না, দুটো কিন্তু পুরোপুরি সেপারেট কনসেপ্ট। তো দেখো এতক্ষণ পড়ছিলাম রিফ্লেকশন, এবার পড়ব রিফ্র্যাকশন। ঠিক আছে, মানে দেখো এই যে ছেলেটি দেখছে এয়ার আর ওয়াটারের মাঝখানে যে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আরেকজন দেখছে কেরোসিন আর জলের। তো এইগুলো অবশ্যই তোমরা পড়ে দেন এগুলোতে যাবে, কারণ এগুলো না পড়লে বুঝতে পারবে না। এখন আমি এক্সপেরিমেন্টগুলো আর পড়াচ্ছি না, কারণ ওগুলো পড়ালে বেকার টাইম ওয়েস্ট হবে, মূল যে মেন যেগুলো সেগুলো আর বলা হবে না। আরও আমাকে অনেকগুলো এক্সট্রা পার্ট করতে হবে ভিডিওগুলো, যেগুলো তোমাদেরও ভালো লাগবে না, কারণ একটা চ্যাপ্টার অনেক বেশি পার্ট হলে সেটা তোমাদেরও ভালো লাগে না, আমি জানি। ঠিক আছে, তো দেখো এর পরের যে ক্লাসটা আমি ভাবছি সেখান থেকে করব রিফ্র্যাকশন অফ লাইটটা, কারণ আজকের দিন অবধি রিফ্লেকশন অফ লাইটটাই রাখা ঠিক আছে, কারণ অলরেডি ভিডিওটা প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। আর তোমরা একটা ক্লাসে আর কতটুকু মানে করবে, একসাথে তো সবগুলো মাথায় রাখা যায় না, অবশ্যই এটুকু ভালো করে পড়ে রাখবে। আমি নেক্সট দিন রিফ্র্যাকশন অফ লাইটটা করাবো।
আর ওই ভিডিওটাতে এই চ্যাপ্টারটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এটুকু যতটুকু পড়ালাম ভালো করে বুঝে পড়ো, কারণ তোমাদের অনেকেরই কিন্তু এই চ্যাপ্টারটা ফাইনাল মানে থার্ড সামেটিভে রয়েছে। আর আমার যদি এই পড়ানোটা তোমাদের ভালো লাগে তাহলে আমার দুখানা ছোট রিকোয়েস্ট রয়েছে। একটা হচ্ছে তোমরা একটু লাইক করো, তাহলে আমার ভালো লাগবে। আর সেকেন্ড রিকোয়েস্টটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমার তোমাদের জন্য রোজ এই ডেইলি যে আমি ভিডিওগুলো করি সেগুলো করার আমার আরও আগ্রহ, মোটিভেশন বাড়বে। আশা করি তোমরা বুঝবে আর আমার পাশে থাকবে। আর নোটিফিকেশান বেল আইকনটাই অবশ্যই ক্লিক করো, যাতে কিনা নতুন দরকারি ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে যাতে সেটা পৌঁছে যায়। আর লাস্ট হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, কারণ দেখবে এগুলো যত তোমরা শেয়ার করবে তত কি হবে, মানুষের কাছে পৌঁছালে তারা দেখবে, বুঝতে পারলে তো তখন তাদেরও খুব ভালো লাগবে। কারণ নলেজটা এরকমই, তোমরা যত শেয়ার করবে তত কিন্তু তোমাদেরও ভালো হবে। তো এটাই বলার ছিল। তো আশা করি তোমরা বুঝবে আর পড়ো ভালো করে। আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, বা এরপর আমি কোন ভিডিওটা করলে তোমাদের সুবিধা হয় সেটাও অবশ্যই জানিও কমেন্টে। তাহলে আমার সুবিধা হবে নেক্সট ভিডিওটা কোনটা নিয়ে করব সেটা নিয়ে ভাবতে। তো আজকের মতন চলো এতটুকুই, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। সবাই ভালো থেকো, টাটা।